দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি আর্কাইভে। আজকের 2025-26 অর্থ বছরের বাজেট বিষয়ক আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন, অনলাইনে যুক্ত হয়েছেন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট, এবং অর্থনীতি নিয়ে তিনি কিছুটা আলোচনার মধ্যে থাকেন এবং অর্থনীতি নিয়ে তার বিস্তার পড়াশোনা রয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব হাসান মামুন। হাসান মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিডি আর্কাইভ স্টুডিওতে। আমরা একটু এবারে আলোচনা করব 2025-26 অর্থ বছরের ঘোষিত বাজেট বিষয়ে। যে আমি একটু আপনার কাছে জানতে চাবো যে এবারের বাজেট আসলে কতটুকু বাস্তবসম্মত, জনমুখী বা কল্যাণমুখী মনে হয়েছে আপনার কাছে, একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মোহন, আপনাদের এখানে প্রথম যুক্ত হলাম আজকে আপনার মাধ্যমে। তো যারা দেখছেন তাদেরকে সালাম বলছি, শুভেচ্ছা। আচ্ছা, আমি সরাসরি আলোচনায় ঢুকি। জি, মানে ভূমিকা না করি, ভূমিকার প্রয়োজন নাই। বিষয় হচ্ছে যে বাস্তবসম্মত বাজেটই তো আমরা প্রত্যাশা করি, এবং এটা কিন্তু সবসময়, এটা রাজনৈতিক সরকারের সময়, এটা এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, তার সময়ও। আচ্ছা, আমি প্রত্যাশার কথা বলছি। আর বাজেট আমাদের মতো দেশে, আমাদের মতো দেশ কেন, যে কোনো দেশে জনমুখী হবে, এটাই তো প্রত্যাশা, তাই না? আর আমাদের মতো দেশ যেখানে 17-18 কোটি মানুষ আছে, আমি যদি 1-1.5 কোটি আলাদা করি যে তারা দেশের বাইরে আছে, তাদের বিষয়েও কিন্তু বাজেটে দেখতে হয়, কারণ তারা রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এবং গত মাসে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, আপনি নিশ্চয়ই জানেন, তাই না? এর আগে $3 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল, গত মাসে প্রায় $3 বিলিয়ন। এবং ঈদের আগে এরকম ঘটে থাকে, এটা সবসময় ঘটে। তো এবার আরো বেশি করে ঘটছে। অনেকে বলে যে সরকারের প্রতি সমর্থনের সূচক হিসেবেও রেমিটেন্স বেশি করে পাঠাচ্ছে আমাদের প্রবাসীরা। সেটা হতে পারে, সেটা গণ অভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি। যাই হোক, আমি সেই আলোচনায় যাই না, সেটা আরেকটা আলোচনা। আপনি বলছিলেন যে বাজেট বাস্তবসম্মত হয়েছে কিনা। আমার গতকাল থেকে আজ পর্যন্ত মানে স্টাডি করে যতখানি মনে হয়েছে, আমার কাছে মনে হয় যে অর্থ উপদেষ্টা আপ্রাণ চেষ্টা করেছেন বাজেটটাকে বাস্তবসম্মত করতে। এখন কতখানি পেরেছেন সেটা কিন্তু আলোচনার বিষয়। সেই আলোচনা চলছে এবং চলবে, এই গোটা মাস ধরে সেই আলোচনা চলবে। এখন পার্লামেন্ট নাই, সেজন্য আমরা এই যে আলোচনাগুলো করছি, এগুলো গুরুত্বপূর্ণ। আমরা দেখতাম যে পার্লামেন্ট যখন ছিল, তখন কিন্তু পার্লামেন্টে কোয়ালিটি আলোচনা হতো না। জি, মানে বাজেট আলোচনা অন্যান্য প্রসঙ্গ আসতো, স্তুতি, স্তব, তাই না, এসব বেশি হতো। তো আমার মনে হয় যে পার্লামেন্ট না থাকাতে সমস্যা নাই, কারণ পার্লামেন্টের বাইরে কোয়ালিটি আলোচনা হচ্ছে। এবং সেই আলোচনাকে সরকার যদি গুরুত্ব দিয়ে বাজেটের সীমাবদ্ধতাগুলো সংশোধন করে, ত্রুটি যদি থাকে সেগুলো কাটায়, সেই সুযোগটা আছে, তাই না? এখনো তো বাজেটটা অধ্যাদেশ আকারে মানে অনুমোদিত হয়। হ্যাঁ, এটা উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে, কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে এটা চূড়ান্ত হবে। তো সেই সুযোগ আছে, এবং এটা একটা অন্তর্বর্তী সরকার। এটা কিন্তু গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সরকার, এটা কোনো দলীয় সরকার না, তাই না? সুতরাং সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনা। আজকে আমি এনসিপির একটা বক্তব্য দেখছিলাম। এনসিপি কে তো মনে করা হয় সরকারের দল, ইউনূস সাহেবের দল মনে করা হয়, অনেকে তারাও বাজেট নিয়ে কিন্তু সমালোচনা করেছে, তাই না? তো এটা আমি উল্লেখ করলাম ইচ্ছা করি, কারণ আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি সংক্ষেপে এর মধ্যে আরেকটি বিষয় একটু জানি, আপনার থেকে জানবো যে আপনি শুরুতেই বলেছেন যে প্রবাসীদের ব্যাপারটা নিয়ে কথা বলছেন, যে রেমিটেন্সের ব্যাপারটা, কিন্তু আজকে এনসিপির যে সংবাদ সম্মেলন তারা কিছুক্ষণ আগে তথা ঘন্টা 2 আগে তারা করেছেন, যে এনসিপির সংবাদ সম্মেলনে তারাও কিন্তু একই বিষয়টা তুলে নিয়ে আসছে, যে তারা বলছেন রেমিটেন্সের বিষয়টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু বাজেট সে খুব বলা চলে যে আশানুরূপ না, এবং সেখানে খুবই তাদের এটা নিয়ে হতাশা। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আসলে প্রবাসীদের তো রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হচ্ছে, এটা বিগত সরকারের আমল থেকে দেওয়া হচ্ছে,
এটা এই আমলেও অব্যাহত আছে। প্রবাসী কল্যাণের জন্য যে বাজেট এবার তুলনামূলক হারে খুব কম, এবং এটাই তাদের হতাশার কারণ। হ্যাঁ, প্রবাসীদের কল্যাণে সরকার, ওই তো বললাম যে প্রবাসীদের জন্য একটা ইনসেনটিভ আছে। আচ্ছা, আর এই সরকারের আমলে কিন্তু প্রবাসীদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে, আপনি জানেন। হ্যাঁ, প্রবাসীদের যাতে বিমানবন্দরে হয়রানি না হয়, তারা যাতে সম্মানের সঙ্গে, কারণ তারা তো সম্মানিত নাগরিক, বরঞ্চ আপনার আমার চেয়েও গুরুত্বপূর্ণ নাগরিক, কারণ তারা তো রেমিটেন্স পাঠিয়ে আমার। তবে প্রবাসীদের জন্য তো অনেক কিছু করার আছে, যেমন তাদের যে অভিবাসন ব্যয়, তাই না, তারা যে অর্থ খরচ করে যারা বাইরে যাচ্ছে, এটা কিন্তু বেশ উঁচু। তো এটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে প্রবাসীদের অভিবাসন ব্যয় যাতে কম থাকে। মানে আমরা যেসব দেশের সঙ্গে প্রতিযোগিতা করি, যেসব বাজারে আমরা প্রবাসী আমাদের মানে শ্রমজীবীদের পাঠাই বা কর্মজীবীদের পাঠাই, কম্পিটিং দেশগুলোতে অভিবাসন ব্যয় অনেক কম, আমাদের এখানে অভিবাসন ব্যয় বেশি। তো এটা কমানোর প্রয়োজনীয়তা আছে, এটা কমানোর, হ্যাঁ, এটা বাজেটে এটা থাকতে পারতো অবশ্যই, আমি মনে করি। আরেকটি বিষয় একটু আপনার কাছে একটু জানার চেষ্টা করব, যে খুব বেশি আলোচনা হচ্ছে যে বিষয়টি নিয়ে, যে বাজেটে কালো টাকা সাদা করার ব্যাপারটি যে উঠেছে, গতকাল সিপিডি এবং আজকে টিআইবি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। আসলে এটা নিয়ে, এটার মাধ্যমে কি বৈধ করদাতাদের নিরুৎসাহিত করা হচ্ছে কিনা, আপনি কি বলেন? হ্যাঁ, এটা তো মানে অবভিয়াস, এটা বলাই যায় যে মানে আপনি মানে সরকারকে কর থেকে বঞ্চিত করে আপনি টাকা কালো করলেন এক সময়, সেটাকে আবার সাদা করবেন, কিংবা অবৈধভাবে আহরিত অর্থ সেটাকে সাদা করবেন, এবং যারা বৈধ পথে উপার্জন করে বা কর দেয়। তবে এখানে রেইটের একটা ব্যাপার আছে। এবার কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে আগের মতো আবাসন খাতে, মূলত জমি, ফ্ল্যাট ইত্যাদিতে। কিন্তু রেটটা বেশ বাড়ানো হয়েছে, এটা কিন্তু বলতে হবে, তাই না? এবং এই রেটে কতজন কালো টাকা সাদা করবে, এই প্রশ্ন আছে। আর কালো টাকা সাদা করার অভিজ্ঞতা কিন্তু খুব ভালো না। মানে আমরা এই পর্যন্ত দেখব না যে ৫০,০০০ কোটি টাকার বেশি বা ১,০০,০০০ কোটি টাকার বেশি কালো টাকা সাদা হয়েছে। মানে এই সুযোগগুলো দিয়ে সরকার বিতর্কিতই হয়। সরকার কিন্তু উপকৃত হয় না। সরকার বলতে আমি বোঝাচ্ছি যে বাজেট উপকৃত হয় না। কারণ খুব বেশি টাকা সাদা হয় না। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। তবে এই সরকারের কাছে একটা দাবি ছিল যে এই সরকার এই অনৈতিক সুবিধাটা রাখবে না। হ্যাঁ? এটাতে মানে আর্থিকভাবে লাভবান হওয়া যাচ্ছে না, আবার সমালোচিত হতে হচ্ছে। এটা আবার রাখতেও হচ্ছে। এটা কেন? এটা খুব রহস্যজনক, তাই না? আমি এখানে স্মরণ করতে চাই যে এটা যে সবসময় ছিল, অনেকে বলে যে এটা সবসময় ছিল। সবসময় কিন্তু ছিল না। আপনি ঘাটাঘাটি করলে দেখবেন যে খালেদা জিয়ার ১ম শাসনামলে ৯১ থেকে ৯৬ পর্যন্ত, মানে এরশাদ পতনের পর ১ম যে গণতান্ত্রিক শাসনামলে এলো, তখন কিন্তু এই সুযোগটা ছিল না। তখনও সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন। এই সুযোগটা ওই আমলে ছিল না। সুতরাং এটা ছিলই, এই কথা বলার কোনো অবকাশ নাই। আরেকটি বিষয় আপনার কাছে জানবো, যে শিল্প খাত নিয়ে আজকেও বেশ কয়েকটি রাজনৈতিক নেতৃবৃন্দদের আলোচনায়, সংবাদ সম্মেলন সহ বেশ কয়েক জায়গায় শিল্প খাত নিয়ে কথা উঠেছে, এবং শিল্প খাত নিয়ে বিজিএম এ বলা চলে তারা অনেকটাই সন্তুষ্ট আরকি। কিছু, কিছু জায়গায় আপত্তি রেখেছেন। তো এবারের বাজেটের প্রভাব শিল্প খাতে কতটুকু, আপনি কি মনে করছেন বা এটার ব্যাখ্যা কিভাবে দিতে চান? শিল্প খাত তো বিরাট, এবং এখানে অনেক উপখাত আছে, তাই না? আ তবে হ্যাঁ, শিল্প সংরক্ষণের একটা প্রয়াস বাজেটে আছে। আবার আ মানে এই যে ট্রাম্প সাহেবের যে আগ্রাসী শুল্ক নীতি, আগ্রাসী শুল্ক। হ্যাঁ, তো সেটার আ কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে, অনেকগুলো পণ্যের ক্ষেত্রে কিন্তু আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক আ মানে কমানো হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, এগুলো হয়েছে, হ্যাঁ? সেগুলো লিস্ট দেখলে বোঝা যাবে যে গুরুত্বপূর্ণ কিনা। বা আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য, সেক্ষেত্রে এগুলো কতটা গুরুত্বপূর্ণ, এগুলো একটু একটু এক্সামিন করে দেখতে হবে। তবে সরকার একটা পদক্ষেপ নিয়েছে। আমরা দেখতে চাই যে এর ফলে মানে সহজীকরণ হয় কিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ওটা তো আমাদের মানে পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার এখন পর্যন্ত, তাই না? প্রায় 20% ওখানে আমরা এক্সপোর্ট করি, হ্যাঁ? এবং ডিপেন্ডেবল একটা বাজার। সেই বাজারে আমরা আমাদের প্রবেশটাকে স্বাভাবিক রাখতে চাই অবশ্যই।
এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ুক, এটাও চাই। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর চেষ্টা আমাদের আছে, আরো থাকতে পারে, বিশেষ করে তুলা আমদানি, এলএনজি আমদানি। এলএনজির কথা একটু বলতে চাই। এলএনজির ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ওই যে আমদানি পর্যায়ে 15% ভ্যাট ছিল, এটা প্রত্যাহার করা হয়েছে এবং পেট্রোবাংলার খরচ তাতে কমবে। পেট্রোবাংলা তো এলএনজি আমদানি করে এবং খরচ যদি কমে তাহলে এলএনজি আমদানি বাড়াতে পারবে। আমাদের তো এলএনজির চাহিদা আছে এবং গ্যাসের চাহিদা আছে শিল্পে। গ্যাসের এই যে ব্যবসায়ীরা যে একটু খুশি, এটা কিন্তু একটা বড় কারণ হচ্ছে এলএনজি। আপনি দেখবেন যে ওদের বক্তব্যে এটা এসছে যে এলএনজি আমদানি যদি বাড়ে তাহলে আমাদের গ্যাস সাপ্লাইটা বাড়বে, কারণ দেশের ভেতর থেকে তো গ্যাস সাপ্লাই বাড়ছে না এবং বাড়ানো দ্রুত যাবে না, স্বল্প মেয়াদে এটা হবে না। এটা দীর্ঘমেয়াদে খুব খনন, খুব সংস্কার এগুলো করে যদি কিছু বাড়ানো যায়। আমাদের এলএনজি নির্ভরতা আওয়ামী লীগ আমলে ছিল, এটা কিন্তু অব্যাহত থাকবে আগামী 2-3 বছর। তো ফলে গ্যাস সাপ্লাইটা যদি সহজ হয়, গ্যাসের দাম কিন্তু বাড়ানো হয়েছে, আপনি লক্ষ্য করবেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এক দফা বাড়ানো হয়েছিল উল্লেখযোগ্যভাবে, বড়ভাবে, মানে 12 টাকার গ্যাস 30 টাকা হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই সরকারের আমলেও কিন্তু সম্ভবত 33% বৃদ্ধি হয়েছে নতুন শিল্পে বিশেষ করে। তো এইগুলোকে ডিসকারেজিং বলা হয়, যে নতুন উদ্যোক্তাদের জন্য এগুলো হতাশাজনক, কারণ তারা নানা কারণে বিনিয়োগে আসছে না, গ্যাসের কারণেও আসবে না, এবং চলতি বিনিয়োগও কিন্তু রক্ষা করা যাচ্ছে না এই যে গ্যাস সংকট সহ নানাবিধ সংকটের কারণে। হ্যাঁ, আর মানে আরেকটা সমস্যা শিল্পোদ্যোক্তাদের ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে এই যে আমরা যে মানে মুদ্রানীতি অনুসরণ করছি, যেটাকে বলা হয় সংকোচনমূলক মুদ্রানীতি। হ্যাঁ, তো এখানে সুদের হার বেড়ে যায় এবং সুদের হার বাড়তে বাড়তে তো এখন 14-15 দিকে চলে গেছে, তাই না? এবং এফেক্টিভ রেট আর একটু বেশিও হতে পারে, কারণ এর সঙ্গে আরো নানা কিছু যুক্ত হয়। তো এই রেটে ঋণ নিয়ে লাভজনকভাবে শিল্প কারখানা পরিচালনা করা, এত অরাজকতার মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে, গ্যাস পাওয়া যাচ্ছে না, বিদ্যুতের সংকট, তাই না? তো এইগুলো হচ্ছে শিল্পের জন্য বড় সমস্যা এবং গার্মেন্টস সহ সব শিল্পের জন্য এটা সমস্যা। আপনি দেখবেন যে আমাদের ঢাকা এবং ঢাকার আশপাশে যেসব শিল্পাঞ্চল আছে সেখানে প্রায় কিন্তু আনরেস্ট হচ্ছে বেতন ভাতা এসব নিয়ে, এবং এর পেছনে কিন্তু গ্যাস সংকটটা দায়ী অনেকখানি। আমি বলবো না যে গ্যাস সংকটই দায়ী, এখানে মালিকরা অনেক ক্ষেত্রে দায়ী, কিন্তু মালিকরা যে ইচ্ছা করে যে এই সংকট তৈরি করছে তা তো না। অনেক মালিক কিন্তু মানে লোকসানের মুখোমুখি, বা তারা কিন্তু এই যে ঋণ পরিশোধ করতে পারছে না। ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রেও এই ব্যাংক ঋণ যে বেড়ে গেছে, ব্যাংক ঋণ কিন্তু 20% বেশি এখন খেলাপি, এবং প্রকৃত হিসাবে এটা আরো বেশি হবে। আমরা যদি আন্তর্জাতিক মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি করি, মানে হিসাব করি, তাহলে দেখা যাবে যে এটা আরো বেশি, আরো 10% বেশি হবে। তো ব্যাংকগুলো সংকটগ্রস্ত হচ্ছে, এর পেছনে কিন্তু এই কারণগুলো আছে। এই যে গ্যাস সংকট, এটা একটা কারণ। হ্যাঁ, এবং বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য সমস্যা আছে। আমাদের দেশে একটা রাজনৈতিক অরাজক পরিস্থিতি এখন চলছে, স্থিতিশীলতা নাই। তো এই অবস্থায় বিদেশি বিনিয়োগ নিয়ে খুব আলোচনা হয়, বিদেশি বিনিয়োগ তো হচ্ছেই না, দেশি বিনিয়োগও বাড়ছে না। এমনকি মানে ইতোমধ্যে স্থাপিত যে ক্ষমতা, উৎপাদন ক্ষমতা, সেই ক্ষমতারও কিন্তু সদ্ব্যবহার অনেক ক্ষেত্রে করা যাচ্ছে না। তো এখন যদি গ্যাসের এই সংকটটা একটু কাটে, তাহলে কিন্তু উদ্যোক্তারা খুশি হবে, এটা খুবই স্বাভাবিক। আর একটা হচ্ছে যে তাদের মানে কাঁচামাল আমদানিতে সম্ভবত ভ্যাট কিছুটা কমানো হয়েছে। হ্যাঁ, সেটা উল্লেখযোগ্য। আর আমি এখানে উল্লেখ করতে চাই যে ওষুধ শিল্পের জন্য সুখবর আছে বাজেটে। শুধু ক্যান্সারের ওষুধ তৈরির উপকরণ না, সব আমরা একটু এখান থেকে আপনার কাছে জানবো যে এই ওষুধ শিল্প, এই শিল্প সব মিলে যে জনসাধারণের উপর প্রভাব, আমি আপনাকে যে মধ্যবিত্ত বা দেশের একটা বিরাট জনগোষ্ঠী মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের উপর বাজেটের সামগ্রিক প্রভাবটা আসলে কি রকম পড়বে, আপনি কিভাবে দেখছেন এটা? সামগ্রিক প্রভাবের মধ্যে ওষুধের কথা বলছিলাম। ওষুধের দাম নিয়ে কিন্তু অনেক, আপনি ইকোনমিক রিপোর্টার, আপনি নিশ্চয়ই জানেন গত কবছর ধরে করোনার সময় থেকে ওষুধের দাম নিয়ে কিন্তু বেশ রিপোর্ট হচ্ছে, আলোচনা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওষুধের দাম, বেশ কিছু ওষুধের দাম মানে কয়েক দফায় বেড়েছে। হ্যাঁ, আচ্ছা, ওষুধের সঙ্গে হচ্ছে ডাক্তারের ফি, তারপরে হচ্ছে প্যাথোলজিক্যাল ল্যাবের ফি, খরচ,
এগুলো বেড়েছে। এগুলো বাড়ার কারণও আছে, কারণ যেসব ইনগ্রেডিয়েন্ট ইউজ করে তারা, সেগুলোর আমদানিতে ব্যয় বেড়েছে। আমরা তো জানি যে ডলারের দাম দীর্ঘদিন অনেক বেশি ছিল, হ্যাঁ, এবং এটা ৮৬ টাকা থেকে বাড়তে বাড়তে ১২৬-২৭ টাকায় চলে গিয়েছিল, তাই না? তো আমাদের তো ডলারে পে করে আনতে হয়, যে কারণে এইগুলোর বৃদ্ধি হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমি বলবো যে ওষুধ খাতে প্যাথোলজিক্যাল ল্যাবে যে মানে ভ্যাট এবং কর আরোপিত আছে, কিছুটা রিডিউস করা হয়েছে ইয়েতে, মানে র মেটেরিয়াল আমদানিতে। এখানে আমি আরেকটু যুক্ত করতে চাই যে শিক্ষা, স্বাস্থ্য খাত, অর্থাৎ এই ওষুধের সাথে তো স্বাস্থ্য খাত জড়িত। তো স্বাস্থ্য খাতে বরাদ্দ কেমন এবং তার যথেষ্ট কিনা এই জনমান নিশ্চিতের জন্য আপনি কি? না, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বরাদ্দ তো আরো বাড়ানো উচিত ছিল। এই দাবিটা আমাদের বহু পুরনো। আপনি লক্ষ্য করবেন যে স্বাস্থ্য খাতে কিন্তু একটা সংস্কার কমিশন হয়েছিল, স্বাস্থ্য সংস্কার কমিশন। তারা রিপোর্ট দিয়েছেন এবং তারা কিছু উল্লেখযোগ্য সুপারিশ করেছেন, যেমন এই যে ডাক্তাররা কতক্ষণ রোগী দেখা উচিত, তারপর হচ্ছে জেনেরিক নাম ব্যবহার করে প্রেসক্রিপশন লেখা উচিত, হ্যাঁ, যাতে দুর্নীতি না হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এই ওষুধের দাম এর উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ওষুধ প্রশাসন অধিদপ্তরকে শক্তিশালী করা এবং তার কার্যকারিতা বাড়ানো, এই ব্যাপারগুলো আছে। আরেকটা ওনারা বলেছিলেন, সেটা হচ্ছে যে বাজেটের যে বরাদ্দ সেটার 15% স্বাস্থ্য খাতে দেওয়া, এই কথাটা তারা বলেছিলেন। হ্যাঁ, তো এইটা হয়তো দ্রুত 15% করা যাবে না, কিন্তু কিছুটা বাড়িয়ে সরকারের উচিত ছিল। এই যে সরকার তো সংস্কারের কথা খুব বলছে, তাই না? সংস্কার এই বাজেটে প্রতিফলিত হওয়ার একটা প্রত্যাশা আমাদের ছিল, যে সরকার নিজে যে কমিশনগুলো করেছে এবং যে রিপোর্টগুলো আমরা জানি, পত্রিকান্তরে এসছে, সবাই জানে। সরকারের তো উচিত ছিল এই 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 বাজেটে একটা সুযোগও ছিল, এই বাজেটে কিছু কিছু প্রতিফলন ঘটানো, যেমন আমি মনে করি স্বাস্থ্য খাতে এটা করতে পারত। এর সাথে আরেকটা ব্যাপার যুক্ত, যে আজকেও একটা সংবাদ সম্মেলনে কোনো একটা রাজনৈতিক দলের আলোচনায় বক্তারা, সেখানে বিএনপির ছিলেন, ওখানে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ছিলেন। তারা অভিযোগ করছিলেন যে, তারা বলছিলেন ব্যাপারটি যে এরকম, যেহেতু এখন পার্লামেন্ট নাই এবং বিভিন্ন কমিশন বিভিন্নভাবে রিপোর্ট দিচ্ছে, এর আগে যে এখন আমাদের অর্থ বছরের বাজেট 25-26 অর্থ বছরের বাজেট, এটি ঘোষণার আগে কোনো রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি এবং এর পরেও রাজনৈতিক দলগুলোর কোনো এই জায়গায় কোনো কমপ্লেইন আছে কিনা বা তাদের মতামত জানার চেষ্টা এখন পর্যন্ত করা হয়নি। আপনি কিভাবে দেখছেন বিষয়টি আসলে? হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম যে পার্লামেন্টের বাইরে এই বাজেট দেওয়া হচ্ছে, তাই না? এরকম অভিজ্ঞতা কিন্তু আমাদের আরো আছে। 111 এর পর 2 বার দেওয়া হয়েছিল। মির্জা আজিজুল ইসলাম সাহেব 2 বার দিয়েছিলেন। এর আগে যেহেতু সামরিক শাসনের অভিজ্ঞতা আমাদের আছে, সামরিক শাসনের সময় তো পার্লামেন্ট থাকে না, তাই না? জিয়াউর রহমান সাহেব বাজেট দিয়েছিলেন, এরশাদ সাহেব বাজেট দিয়েছিলেন একেবারে এই কায়দায়, মানে টেলিভিশনে এসে। তো এখন আমাদের তো একটা ভিন্ন পরিস্থিতি, মানে গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো এই প্রত্যাশার মধ্যে একটা ছিল যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, হ্যাঁ, এটা এই কারণে উঠে আসে যে সরকার রাজনৈতিক দলগুলো এই কারণে উঠে আসে, কারণ এই সরকারের ম্যান্ডেট জনগণ, এবং বলা হয় যে রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণ, এটা যে সরকারের ম্যান্ডেট। তো এত মানে বাজেট প্রণয়নের আগে তাদের সাথে সাধারণ আলোচনা, আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন ছিল কিনা? আমি সত্যি কথা বলতে গেলে, আমি ছোট মানুষ, কিন্তু আমি এই কথাটা একাধিক টেলিভিশনে বলেছি যে বাজেট প্রণয়নের আগে কিন্তু আলাপ আলোচনা সেরকম হয়নি, রাজনৈতিক দলগুলোর সাথে হয়নি, এমনকি চেম্বারগুলোর সাথেও সেভাবে হয়নি। আমাদের তো অনেকগুলো চেম্বার আছে, আপনি জানেন, তাই না? অভিযোগ এসেছে এবং ওখান থেকে সমালোচনা হচ্ছে, কথা উঠেছে। সরকার অনেকটা একতরফা ভাবে এই বাজেটটা দিয়েছে। তো এই ক্ষতিটা হয়ে গেছে আমাদের। সরকার কিন্তু অনেক কিছু একতরফা ভাবে করছে। না, এটা অনানুষ্ঠানিক ভাবে এখতিয়ার বহির্ভূত কিনা আপনি কি ভাবছেন? এখতিয়ারের প্রশ্ন তুললে খুব জটিল। এখতিয়ার, তাহলে তো প্রশ্ন উঠবে যে এই সরকারেরই ম্যান্ডেট আছে কিনা, তাই না? এইসব প্রশ্ন তো অনেকে তোলে। তো এখন কিন্তু ওই এখতিয়ারের কথা বললে প্রশ্ন উঠবে যে সেনাপ্রধান কেন নির্বাচনের কথা বলবেন, ওনার এখতিয়ার আছে কিনা, এই প্রশ্ন অনেকে তোলে, তাই না? সেনাপ্রধানের ক্ষেত্রে এক্ষেত্রে বলে যে সেনাপ্রধানের নির্বাচনী এখতিয়ার আছে কিনা, কিন্তু
যখন আমাদের বিপ্লবটা সংগঠিত হলো তখন কিন্তু সবাই সেনাপ্রধানের দিকে তাকিয়েছিল। তখন কিন্তু একটা তিনি মূল কেন্দ্র মানে টপিক, তিনি কিন্তু মূল টপিক হয়েছিলেন। তো এক্ষেত্রে তিনি বলেছেন কি এই ক্ষেত্রে যে বাজেট আলোচনার আগে যে সাধারণ আলোচনায় আমরা দেখেছি নির্বাচিত সরকার তারাও পার্লামেন্টে বিষয়গুলো নিয়ে কিন্তু দারুণ ভাবে সেখানে কথাবার্তা হয়, কিন্তু এই বিষয়টি আলোচনার প্রয়োজন ছিল কিনা আপনি? হ্যাঁ, অবশ্যই ছিল। আমি তো মনে করি যে কালকেও এখন টিভিতে আমি কথাটা বলেছি যে অন্তত বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা উচিত ছিল সরকারের, যারা নির্বাচন হলেই ক্ষমতায় যেতে পারে মনে করে, তারা নিজেরা মনে করে, মানুষও মনে করে। যেমন আমি বিএনপির কথা বলতে পারি, তাই না? ধারণা করা হচ্ছে যে নির্বাচন ফেয়ার নির্বাচন যদি হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে। তো বিএনপি ক্ষমতায় গেলে এখন যদি এমন হয় যে ডিসেম্বরের মধ্যে কেন আলোচনাটা হওয়া উচিত ছিল সেটা একটু বলি। ধরা যাক ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেল। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যত যাই বলি না কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এটা আমার ফিলিং, আমার মনে হয়, আমার হিসাব। আচ্ছা, তো ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে জানুয়ারিতে আমরা নতুন একটা সরকার পাচ্ছি, যেটা নির্বাচিত সরকার হবে। এখন এই নির্বাচিত সরকার কি বাজেট বাস্তবায়ন করবে নাকি বাজেটটা সংশোধন করবে? তাই না? এই প্রশ্ন তো আসে, প্রশ্ন আসে। এমনকি এই প্রশ্ন কেউ তুলেছেন, যেমন সানেমের যিনি প্রধান, আমাদের মানে আমরা একই বিভাগে পড়াশোনা করেছি, উনি বলেছেন যে এই সরকারের উচিত ছিল, এই যে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পরই ২-৩ মাসের মধ্যে আওয়ামী লীগ সরকার যে বাজেটটা দিয়েছিল সেটাকে রিভাইজ করা, সেটাকে পর্যালোচনা করে সেটার মধ্যে কিছু পরিবর্তন আনা। ইচ্ছা করলেই পারে। সময় সংক্ষিপ্ত, আমরা শেষ করব। তার আগে আরেকটি বিষয় জানবো যেটি নিয়ে আসলে দেশের প্রাণ, যেটি বলা হয় কৃষিখাত নিয়ে, কৃষিখাতে প্রণোদনা ভর্তুকির পরিমাণ এই বাজেটে আপনি যথেষ্ট মনে করছেন কিনা, এটি একটি আলোচনা। আর ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য বাজেট কি ধরনের সহায়তা মানে রেখেছে, আপনি সামগ্রিক বিশ্লেষণে কিভাবে এটা বলতে চান? আমি ডক্টর ফাহমিদাকে কোট করে বলবো, সিপিডির, উনি তো ওই বাজেটের খারাপ দিকের মধ্যে এটাও রেখেছেন, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে যে বরাদ্দ সেটা কম। তবে এটা ঠিক যে কৃষিতে সরকারের যে সহায়তা, বিশেষ করে ভর্তুকি, এটা অব্যাহত আছে। এই যে বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে ইনকাম ট্যাক্সে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, ৫ লাখ টাকা পর্যন্ত হলে ইনকাম ট্যাক্স দিতে হবে না, তাই না? এটা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আছে, জুলাই আন্দোলনকারীদের ক্ষেত্রে আছে ৫,২৫,০০০। তো এই আর হচ্ছে যে কৃষি উৎপাদন পরিস্থিতি কিন্তু এই সরকারের আমলে ভালো। আজকে আমি দেখছিলাম ওই যে বাজেট উত্তর সংবাদ সম্মেলন হচ্ছে না, এখনো হচ্ছে বোধহয়। তো সেখানে আমাদের কৃষি উপদেষ্টা, যিনি একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি একটা কথা বলেছেন যে ৮৫% বোরো ধান কাটা হয়ে গেছে, সুপার বাম্পার ফলন হয়েছে, নাকি বাম্পার ফলন হয়েছে আমি সঠিক মনে নাই উনি কি বলেছেন, বাম্পার ফলন হয়েছে। এবং আমাদের উনি এই কথাটা বলেছেন, সুন্দর লাগলো আমার কাছে। উনি বলেছেন যে বিবিএস এর তথ্য যদি সঠিক হয়, মানে ওনারও সংশয় আছে যে সঠিক কিনা, সঠিক হয় তাহলে আমাদের বাম্পার ফলন হয়েছে। তো চালের উৎপাদন পরিস্থিতি যদি ভালো হয় সেটা খুবই ইতিবাচক, কারণ গত আমন মৌসুমে কিন্তু ঘাটতি হয়েছিল, একটা বড় বন্যা হয়েছিল দেশের যে মধ্যাঞ্চলে এবং ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ওই বেল্টে, যেখানে বন্যা সচরাচর হয় না। এবার কিন্তু এইরকম বন্যা আমাদের হয়নি। তবে একটা মানে দুই দিকে সিলেট বেল্টে এবং উত্তরাঞ্চলে এক ধরনের বন্যা পরিস্থিতি চলছে, অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে। এর মধ্যে যদি ধান কাটা হয়ে যায় এটা খুবই সুখবর। চালের বাজার কিন্তু স্থিতিশীল কিংবা একটু নিম্নগামী, এটা খুব ভালো খবর। মূল্যস্ফীতিতে এর একটা প্রভাব থাকবে। মূল্যস্ফীতি কিন্তু কিছুটা কমেছে গত মাসে, তাই না? ৯ এর কাছাকাছি এসছে। তো মূল্যস্ফীতির যে প্রজেকশন আছে এই বাজেটে ৬.৫, আমার মনে হয় না এটা অর্জন করা যাবে, কিন্তু যদি ৭.৫ অর্জন করা যায় আগামী অর্থবছর শেষে, সেটা খারাপ হবে না। আর প্রবৃদ্ধির যে প্রাক্কলন বলি আমরা, ৫.২৫ বোধহয় নাকি, হ্যাঁ। তো ৫.২৫ অর্জন করাও কঠিন হবে, কারণ এবার তো ৪% বেশি হচ্ছে না। সরি, আগামী বছর যদি ৪.৫ও হয় আমি খারাপ বলবো না। কারণটা হচ্ছে যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছি। এখানে আপনি বললেন কৃষির কথা, আমি তো জোর দিতে চাই শিল্প এবং সেবা খাতের উপর।
শিল্প এবং সেবা খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি হয়। সবচেয়ে বেশি। তো এই কর্মসংস্থান ছাড়া তো দারিদ্র বিমোচন হবে না এবং দারিদ্র পরিস্থিতির উন্নতি হবে না। তারপরে হচ্ছে জাতীয় আয় বাড়বে না, মাথাপিছু আয় বাড়বে না। কৃষির কন্ট্রিবিউশন কিন্তু কম। কৃষিতে আমরা অনেক লোককে ধারণ করি কৃষি আমাদের খাদ্য নিরাপত্তার কারণ, এটা ঠিক আছে, কিন্তু কৃষি দিয়ে তো মানে জিডিপি বাড়বে না। জিডিপি বাড়াতে হলে ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব, তার আগে আরেকটি বিষয় জানবো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এর মধ্যে কিন্তু প্রতিরক্ষা প্রশাসনিক খাতেও ব্যয় নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্ক হচ্ছে এটা নিয়ে। তো আপনি কি ভাবেন যে আসলে এটা দিয়ে আসলে এর সুফল জনগণ পাবে কিনা? সামাজিক বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিয়ে জনগণ সুফল পাবে কিনা? আপনি সামাজিক নিরাপত্তা খাত নিয়ে একটু সময় দেন আমাকে, আমি বলি। সামাজিক নিরাপত্তা খাত নিয়েও কিন্তু একটা সংস্কারমুখী পদক্ষেপের সুযোগ ছিল, সরকার এই সুযোগটা নেয়নি। এটা আমার একটা আক্ষেপের জায়গা। আমি এ নিয়ে লিখেছি, আমি না, আমার চেয়ে যারা বড় বড় অর্থনীতিবিদ তারাও লিখেছেন। সামাজিক নিরাপত্তা খাতকে আমরা যত বড় করে দেখাই, আসলে কিন্তু প্রকৃতপক্ষে এটা অত বড় না। কারণ এখানে তো পেনশনের টাকা আছে, এখানে মুক্তিযোদ্ধা ভাতা আছে, তাই না? বিভিন্ন শ্রেণীর মানুষের ভাতা আছে। তো এটা তো দুস্থদের সঙ্গে এটা কম্পেয়ারেবল না, তাই না? দুস্থ, দরিদ্র, হতদরিদ্র তাদের জন্য যা মানে কি বলা হয়, যা সরকার দিচ্ছে, এটার পরিমাণ কিন্তু কম। এটার পরিমাণ অর্ধেকও হবে না। মানে যেটা দেখানো হয় 1 লাখ কোটি টাকার বেশি, বোধহয় 1 লাখ বা 1.25 লাখ কোটি টাকা। এখানে দেখা যাবে যে প্রকৃতপক্ষে মানে দুস্থ, দরিদ্র যারা এই সুবিধা পাওয়ার কথা, তাদের ক্ষেত্রে এটার ব্যয় হচ্ছে বড়জোর 33%। তো এটাও সরকার আলাদা করে দেখাতে পারতো। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে আমরা, তার আগে একটি বিষয় নিয়ে আরেকটু জেনে শেষ করব আমরা। এটি শেষ কোশ্চেন, সেটি হচ্ছে যে সরকার যেহেতু এই অর্থ উপদেষ্টা, তিনি এই বাজেট ঘোষণার আগে পরে সুশীল সমাজের প্রতিনিধি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের সাথে যেহেতু গভর্নর ছিলেন, উনি একজন সফল গভর্নর ছিলেন। জি, আলোচনা হয়নি। এখন বাজেট ঘোষণা হয়ে গেছে এবং এটা এখনো রাষ্ট্রপতি তিনি কিন্তু এখনো অনুমোদন করেনি। এর আগে যদি রাজনৈতিক দলগুলোর কোনো অভিযোগ বা নাগরিকদের যদি কোনো অভিযোগ থাকে, সেটি তার সমাধান করা তারপর তিনি করবেন কিনা, বা এটা সমাধান করা তার ক্ষেত্রে খুব লাভজনক হবে কিনা, বা এটা বিতর্ক। আমি তো মনে করি যে এই সরকারের তো কোনো সেই রকম কোনো পলিটিক্যাল না করলে, তিনি যদি এটা না করেন, না মানেন, তাহলে কি রকম প্রভাব পড়তে পারে? না করলে কি হবে? আমি তো দেখি যে শুধু সরকারকে দায়ী করলে হবে না, রাজনৈতিক দলগুলো কিন্তু নির্লিপ্ত বাজেটের ব্যাপারে। তারা কেন দাবি করলো না? আমি তো এই অভিযোগও করবো যে তারা কেন দাবি করলো না যে তুমি যে একটা বাজেট করছো, তুমি তো একটা অনির্বাচিত সরকার, তুমি তো আমাদের দ্বারা নির্বাচিত, তাই না? জনগণ দ্বারা সরাসরি তো নির্বাচিত না, সত্য কথা বলতে গেলে, তাই না? তো তুমি আমাদের সঙ্গে কেন বসছো না? তুমি কি বাজেট করছো? আমাদের সঙ্গে বসে আলাপ করো, আমাদের মনোভাব জানো। আমাদের মনোভাবের ভেতর দিয়ে তো জনগণের মনোভাব প্রকাশ পাচ্ছে, তাই না? তো মানে এই দাবি তো রাজনৈতিক দলগুলো করলো না। আমি একটু খোলামেলা ভাষায় বললাম। তো রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে। এই বাজেটে যদি সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতা সব বাজেটেই থাকে, কোনো বাজেটই একেবারে ত্রুটিমুক্ত না, তাই না? আমরা শেষ করবো, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। তো ধন্যবাদ, এত সময় আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন সাংবাদিক, কলামিস্ট এবং অর্থনীতি বিশ্লেষক জনাব হাসান মামুন। এত সময় হাসান মামুন, আপনি আমাদের সাথে ছিলেন, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। এত সময় সাথে ছিলাম আমি হাবিব হাসান।